চালাকি করতে চেয়েছিলেন পিসিমণি, আর বড় কায়দা দেখাতে চেয়েছিলেন ভাইপো বাবু। মানে তৃণমূল নামক আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পরপর দুটো খেলা হলো, আর দুটো খেলাতেই নির্বাচন কমিশন বড় জয় পেয়েছে। আর একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে এসআইআর নামক খেলা শেষ। তৃণমূলের আর কোনো খেলার জায়গা নেই, গোলের পর গোল খেয়ে গেছে। সুপ্রিম কোর্টে গিয়ে শাড়ির ওপর কারো ওড়না চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি ছবি তুলেছেন খুব ভালো ভালো, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, উল্টে তিনি গো হারান হেরে গেছেন। আজ আমি এক এক করে বলবো কিভাবে তৃণমূলের সব চক্রান্তকে ব্যর্থ করে জয় পেয়েছে, গোলের পর গোল দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্ষী বলছে, কেমন করে কমিশন জিতে গেল এবং পিসি ভাইপোর চোখে জল এসে গেল। এখন পিসি ভাইপোর মধ্যে একটা লড়াইয়ের আবহও তৈরি হয়ে গেল কি করে, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্ষী বলছে। বন্ধুরা, কমিশনের কথা বলার আগে একটা লজ্জার কথা বলি, মানে বাঙালির লজ্জা। মানে তথ্যগ্রাহ্য অসঙ্গতি এসআইআর যেসব পাওয়া যাচ্ছে তার লেটেস্টটা শুনবেন। একই মাসে 20 দিনের ব্যবধানে এক মা 2 সন্তানের জন্ম দিয়েছেন। উঠে এসেছে তথ্য, দুটো জন্ম তারিখের মধ্যে 20 দিনের তফাৎ। যমজ সন্তান নয় কিন্তু তারা, ভাবা যায়। আবার প্রতি মাসে একটি করে সন্তানের জন্ম দিয়ে গেছেন বেশ কয়েকজন মা। এগুলো সবাই এখন তো শুনানি পর্ব শেষ প্রায়, তার যে যাচাই করা হচ্ছে, অসঙ্গতি ধরা পড়ছে, তাতে এগুলো উঠে আসছে। আসলে এগুলোকে চাপা দেওয়ার জন্যই তো পিসিমণি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, নির্বাচন কমিশন দপ্তরে গিয়েছিলেন। প্রথমে ভাইপো বাবু নির্বাচন কমিশন দপ্তরে গেলেন, বেরিয়ে এসে বলেন উনি আঙুল উঁচিয়েছেন, আমি আঙুল উঁচিয়েছি, আমি বলে দিয়েছি আপনি মনোনীত, আমি নির্বাচিত, খুব নির্বাচিত, 7 লক্ষের বেশি ভোটে নির্বাচিত, ঠিকই তো, কিন্তু কোনো কাজ হয়নি, তাতে কমিশন ভয় টয় পায়নি। এরপর পিসিমণি গেলেন, সেটা ভাইপো বাবু আগে থাকতেই অ্যানাউন্স করে দিয়েছিলেন। পিসিমণি গিয়ে সেখানে টেবিলও চাপড়েছেন, চাপড়ে বেরিয়ে এসছেন, বলছে বৈঠক আমরা বয়কট করেছি। বয়কটের কি, মিটিং হয়েছে যেমন হওয়ার ছিল, কমিশন শেষে জানিয়ে দিয়েছে আমরা আপনারা যা বললেন শুনলাম, কিন্তু এগুলো মানতে পারছি না। আর একটা কথা স্পষ্ট করে জেনে রাখুন, আইনের বাইরে কোনো কিছু করা যাবে না। ব্যাস, পিসিমণি তারপর সেই দল বল নিয়ে বেরিয়ে সাংবাদিক বৈঠক, তারপর সুপ্রিম কোর্ট। এবারে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি বারবার করে বোঝাতে চাইলেন যে মাইক্রো অবজারভার কেন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ব্যাংকের আধিকারিকদের নিয়ে করা হলো, সেগুলো আমার রাজ্যের চাই। কারণ এই যে প্রতি মাসে যিনি মা হচ্ছেন, 20 দিনের মধ্যে দ্বিতীয়বার সন্তানের জন্ম দিচ্ছেন, একই বাবার 100 ছেলে, 50 ছেলে, এগুলো তো ঠিক বলে চালিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারি অবজারভার দরকার ছিল। তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে হ্যাঁ আপনি দিন, বায়োডাটা পাঠিয়ে দিন। কতজনের? 8,000-এর বেশি বায়োডাটা দিদিমণিকে পাঠাতে হতো। এবং জেলা কর্তারা বলছেন এখন এক মহা সমস্যা তৈরি হয়ে গেছে, যে সুপ্রিম কোর্টকে প্রায় 8,500, আমি 8,000 বলছিলাম, 8,500 কর্মীর তালিকা দিতে বলা হয়েছিল। তো রাজ্য সরকার 8,500 কর্মীর তালিকা দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছিল এরা যেন কমপক্ষে বি গ্রেডেড অফিসার হয়, কিন্তু রাজ্য সরকার এই 8,805 জনের যে তালিকা, তার মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি সব ঢুকিয়ে দিয়েছে। সেই রাজ্য সরকারের কর্মী কোথায়? দীর্ঘদিন তো রাজ্যে কোনো নিয়োগই হয় না সরকারি চাকরিতে, বেশিরভাগ কাজ তো কন্ট্রাকচুয়ালদের দিয়ে করানো হয়, তাদের তালিকা তো পাঠানো যাবে না। এমনকি প্রচুর ক্লার্ক মানে করণিকের নামও ওই তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এবার যাদের নাম তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা তো ভয় পাচ্ছেন, ধরা পড়ে গেলে তাদের অনেক ক্ষতি। বৃহস্পতিবার পর্যন্ত
সর্বোচ্চ 6000 হবে কমিশন যা বলছে। এরকম কর্মী, রাজ্য সরকারি কর্মী এই নতুন তালিকায় যারা আছেন তারা গেছে, কমিশনের কাছে গেছেন। 6000-এর একটু বেশি হবে হয়তো সংখ্যাটা। এবার দেখা যাচ্ছে এই যে 6000, তার মধ্যে 500 জনের এমন নাম আছে যারা আগে থাকতেই কমিশনের হয়ে কাজ করছেন। কেউ ইআরও আছেন, কেউ এই ইআরও আছে। বুঝতে পারছেন আমাদের নবান্নের কি অবস্থা? সরকারটা চলে যাবে কি এরা ধরেই নিয়েছে। একটা তালিকা পাঠানো হচ্ছে অতিরিক্ত কর্মীর জন্য, সেখানে 500-র বেশি নাম এমন ঢুকে গেছে যারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে। এখন নির্বাচন কমিশনের কাজ কি? এই যে কর্মীদের তালিকা, তারা কোন অফিসে কোন পদে কার অধীনে কাজ করছেন সব জানতে হবে। তাদের ঠিকানা, ইমেল আইডি, তারা কোন গ্রুপ, তিনি কোন জেলায় আছেন, তার ঊর্ধ্বতনের মেল আইডি, ভিজিলেন্স ছাড়পত্র তার রয়েছে কিনা, তিনি কোন জেলা বা বিধানসভার বাসিন্দা, কোন জেলা বা কোন বিধানসভায় কাজ করেন, সব জানতে হবে, সব জানতে হবে। 13ই ফেব্রুয়ারি এই জানাজানির কাজটা শুরু হয়েছে। আর তারপরে এই তালিকা যাবে দিল্লিতে, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লি। মানে নির্বাচন সদন থেকে তালিকা আসবে যে এদেরকে অবজারভার নিয়োগ করে এসআইআর এর কাজটা হোক। 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি এই তালিকা যদি দিল্লিতে যায়, 14ই ফেব্রুয়ারি চলে আসবে, তারপর তারা লাগবেন কাজে। কিন্তু 14ই ফেব্রুয়ারি তো নির্বাচন কমিশনের শুনানির শেষ দিন। এখানেই তো সবচেয়ে বড় গোলটা খেয়ে গেলেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। গোল খেয়েছেন তার ভাইপো বাবু, আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এত দৌড়দৌড়ি, এসআইআর হতে দেবনি, তারপর হলো, নিজেরাও নাম তুললেন, গেলেন, তারপর শুনানি হলো, সব হলো। সুপ্রিম কোর্টে গিয়ে কেন্দ্রের চলবে না, সব কিছু করবো, মাইক্রো অবজারভার চেঞ্জ করো, সব মেনে নেওয়া হলো। কিন্তু এই যে নতুন কর্মীরা কাজ করবেন কবে? আমি এই ভিডিও রেকর্ড করছি 13ই ফেব্রুয়ারি বিকেলে, আর 14ই ফেব্রুয়ারি বিকেলে শেষ হয়ে যাবে শুনানি পর্ব। তারপরে 14 দিন ধরে কাদের নাম রাখা যাবে, কাদের নাম রাখা যাবে না, এই সিদ্ধান্ত নিয়ে 28 ফেব্রুয়ারি খসড়া তালিকা প্রকাশ। তাহলে 7 মণ ঘি পুড়ল, রাধা কিন্তু নাচল না। তাহলে প্রথম গোলটা বলে দিলাম কিভাবে গোল খেয়েছে। খেলায় দ্বিতীয় গোলটা কি জানেন? পিসিমণি চেয়েছিলেন যে কোনো আবাসনে ভোট কেন্দ্র করা যাবে না, যেটা সুপ্রিম কোর্ট চাইছিল। তার জন্য তিনি আবাসনের লোকেদের দিয়ে কলকাতায় ফিরহাদ হাকিমকে বসিয়ে একটা বৈঠক করেন। তিনি সেখানে ফোনে ওই মাইক্রোফোন আর কি অন করে, হ্যাঁ, স্পিকার অন করে ফোনে বার্তা দেন, সবকিছু করেন। কিন্তু কমিশন বলেছিল হবেই। এখন জেলা থেকে এবং কলকাতা থেকে তালিকা নিয়ে নিয়েছে কমিশন কোন কোন আবাসনে ভোট কেন্দ্র হবে। দ্বিতীয় গোল। এই দ্বিতীয় গোল হজম করতে না করতেই একেবারে এই বৃহস্পতিবার কমিশন নতুন সিদ্ধান্ত নিল। রাজ্যের যাবতীয় দাবিকে তোয়াক্কা না করে ঠিক হয়ে গেল গণনা কেন্দ্র হবে শুধুমাত্র জেলা সদরে। আগে গণনা কেন্দ্রগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হতো, সেটাই চাইছিল, প্রত্যেকটা মহকুমা সদরেই একটা করে গণনা কেন্দ্র হতো। কিন্তু এবার আর তা নয়, গোটা জেলার যাবতীয় গণনা একটি জায়গায়, সেটা জেলা সদরে এবং জেলা শাসকের অফিসের কাছে। মানে যেখানে যেমন শক্তি আছে তেমন করে খেলবো গণনার খেলা। গতবারের যে বিধানসভা নির্বাচন, তাতে তৃণমূল যে জয় পেয়েছে তার মধ্যে কমপক্ষে 30টা আসন এমন আছে যেখানে গণনায় কেন্দ্রে গোলমালের জন্য তারা জিতে যায়। আমি লোকসভা নির্বাচনের কথা বলতে পারি। প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাট আসন থেকে জিতেছিলেন, তার জয় আটকানো যায়নি, কিন্তু রাত 3টে পর্যন্ত ওখানে গোলমাল পাকিয়ে জয়ের সার্টিফিকেট দেওয়া হয়নি। এত গোলমাল করানো হয়েছিল এবং শেষ পর্যন্ত সুকান্ত মজুমদার যে ব্যবধানে জিতেছিলেন তার থেকে অনেকটা কম ব্যবধানের ফল প্রকাশ হয়। জিতে যাওয়ার জন্য এটা নিয়ে আর মামলা টামলার দিকে উনি হয়তো যাননি,
কিন্তু এটা ঘটনা, এটা নির্বাচন কমিশন জানে। এই যে রাজ্য সরকারই ৮৫০০ কত জনের তালিকা পাঠিয়েছে, তাদের তো আবার প্রশিক্ষণের ব্যবস্থাও ছিল, করতেই হবে, কিন্তু সেসব তো আর হবে না। 14ই ফেব্রুয়ারি সব শেষ। মনে রাখতে হবে 2021 সালে নন্দীগ্রাম বিধানসভার একটা গণনা কেন্দ্রে খুব অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়। তাই এবার ঠিক করে দিয়েছে এইভাবে কোনো মানে ওই মহকুমা শহর সেখানে গণনা কেন্দ্র হবে না, সব জেলায় আসবে, জেলা সদরে গণনা হবে। কিছু ব্যতিক্রম থাকলে, যেমন ধরুন দার্জিলিং যে জেলা, মানে সেটা তো শিলিগুড়িকে নিয়ে, এবার এই যে গোটা জেলাটার এটা হয়তো ভাগ করতে হলো, কিছুটা সমতলে একটা গণনা কেন্দ্র, কিছুটা পাহাড়ে গণনা কেন্দ্র, হয়তো করতে হতে পারে, কিন্তু সবটা একসাথে হবে এটা ঠিক করে ফেলেছে নির্বাচন কমিশন। ফেল, ফেল এবং গোল। এবার ভাইপো বাবু যে ফেল করেছেন সেটা বলি, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় বড় আশা করেছিলেন ভাইপোকে এবার নেতা বানাবেন, তাই জন্য উনি লোকসভার নেতা তৈরি করেন। তাতে দলে অনেকের রাগ আছে, সে থাক, তৃণমূলের ভেতরে রাগ নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু ঠিক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরিয়ে দেওয়ার দাবিতে তারা ইমপিচমেন্ট প্রস্তাব আনবেন। ভাইপো বাবুকে দায়িত্ব দেওয়া হয়, তিনি তো লোকসভা রাজ্যসভা দুটোই তিনি দেখেন। তো প্রথমে ঠিক করেছিল রাজ্যসভায় কিছুটা সুবিধা, তো রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে। কংগ্রেস বন্ধুত্ব রক্ষা করেনি। আমি বলেছিলাম পিসিমণির জাতীয় রাজনীতিতে যে ভাবমূর্তি, তাতে কোনো দল পাশে থাকবে না, আর ভাইপো বাবুর তো ভাবমূর্তিই নেই, কিছু তৈরি হয়নি। তিনি কদিন যান সংসদে, আমি আগে একটা প্রতিবেদন পড়েছি যে তার দলের সায়নী ঘোষ অনেক বেশি নিয়মিত। যাই হোক, তো এবারে তারা যেটা ঠিক করেছেন যে এবার এই যে লোকসভা তো বাজেট অধিবেশন চলছে, তার মধ্যে আনা যাবে না, এবার তারা ঠিক করেছেন লোকসভায় আনবেন। দেখুন লোকসভায় তৃণমূলের যা শক্তি, এবং তাতেও 100 জন স্বাক্ষরকারী জোগাড় করা সম্ভব নয়। দেখুন লোকসভার এই বাজেট অধিবেশন দুটো পর্বে, প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্ব শুরু হবে 9 মার্চ, চলবে 2রা এপ্রিল পর্যন্ত। তার আগে 28 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশ করে দেবে। তৃণমূলের কাছে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যে কত আসনে কত ভোটার চিরতরে চলে গেল, বুঝতে পারা যাবে। ভুয়ো ভোট, জালি ভোট, বাংলাদেশি ভোটার নেই। এবারে ওই 2 এপ্রিল পর্যন্ত যখন লোকসভায় অধিবেশন চলবে, তার আগে এই রাজ্যে ভোট ঘোষণা হয়ে যাবে। সাংসদরা একবার ভোট ঘোষণা হয়ে গেলে নিজের এলাকায় থাকবেন, কেউ আর দিল্লিতে লোকসভায় যাবেন না। ফলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার স্বপ্নটা না পিসিমণির স্বপ্ন, ভাইপো বাবুর স্বপ্ন, দুটোই ভেঙে চুরমার, শুধু বলবো না ভ্যানিশ। স্বপ্নও ভ্যানিশ। আসলে কি জানেন তো, ওই স্বপ্ন দেখার সময় যে পোলাও রান্না হয় তাতে যত খুশি ঘি ঢালা যায়, কিন্তু ঘুমটা যেই ভেঙে যায় তখন মনে হয় ঘি কোথায়, চালই তো নেই। আর যদি কোনোভাবে 100 এমপির স্বাক্ষর গ্রহণও করে ফেললো তৃণমূল, ধরে নিলাম খুব অবাস্তব, ঘি ঢেলে দিল পোলাওয়ে, তাতেও তো লোকসভায় পাশ করাতে পারবে না সেই বিল, মুখ আরো পুড়বে। তাই আমি আজ বলে দিচ্ছি, যতই হম্বিতম্বি করে থাকুন পিসি ভাইপো, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সাহস দেখাবে না তৃণমূল কংগ্রেস। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।